চূড়ান্ত প্রার্থী তালিকা নিয়ে রীতিমতো ঘূর্ণিঝড় চলছে বিএনপির ভেতরে। আজকের রাত, কালকের রাত অর্থাৎ ২৯ তারিখের শেষ সময় পর্যন্ত প্রার্থী রদবদল হবে। ইতিমধ্যে বেশ কিছু আসনে, অন্তত যশোরে ৬টার মধ্যে ৪টা আসনে পরিবর্তন হতে এখন অনেকে আশায় বুক বাঁধছেন যে তাদের ক্ষেত্রে হয়তো পরিবর্তন হবে। আজকে উল্লেখযোগ্য ছিল সাইদ আল নোমান, প্রয়াত আব্দুল্লাহ আল নোমানের অত্যন্ত সুযোগ্য পুত্র। তাকে চট্টগ্রাম ১০ আসন দেয়া হয়েছে। এতে রীতিমতো চট্টগ্রামে খুশির বন্যা। একই সঙ্গে চট্টগ্রাম ৪ সীতাকুণ্ড, আকবর শাহ, পাহাড়তলী আংশিক নিয়ে গঠিত চট্টগ্রাম ৪-এ কাজী সালাউদ্দিনের পরিবর্তে মোহাম্মদ আসলাম চৌধুরী, অত্যন্ত তিনি আলোচিত ব্যক্তি, নানা কারণে আবার সমালোচনাও হয়েছে। যাই হোক, একটা আলোচিত মুখ, পরিচিত মুখ, তাকেও দেওয়ার মধ্য দিয়ে রীতিমতো একটা চট্টগ্রামের ঝড় উঠেছে। এটি অনেকে মনে করেন যে এটা খুবই যথার্থ হয়েছে। এই দুটি আমির খসরু মাহমুদ চৌধুরীকে ১১তে দেওয়া হয়েছে, চট্টগ্রাম ১১তে, এবং চট্টগ্রাম ১০-এ চলে আসলেন সাইদ আল নোমান। তিনি জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি সাইদ আল নোমান। এবং সাইদ আল নোমান অত্যন্ত আলোচিত ব্যক্তি এই কারণে, চট্টগ্রামে শিক্ষিত জন, গুণীজন এবং তরুণদের মধ্যে খুবই তিনি পরিচিত, কারণ তার হাতে প্রতিষ্ঠিত হয়েছে চট্টগ্রামে আন্তর্জাতিক মানের একটি বিশ্ববিদ্যালয়। সেই কারণে সবাই প্রত্যাশা করছিল যে তাকে হয়তো দেওয়া হবে, কিন্তু বিলম্ব হলেও সিদ্ধান্তটা হয়েছে। যশোরের ৬টার মধ্যে ৪টাই হয়েছে। যশোর ১ আসনে মফিকুল হাসান তৃপ্তির বদলে দেওয়া হয়েছে নুরুজ্জামান লিটনকে, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। যশোর ৪ আসনে প্রথমে দেওয়া হয়েছিল ইঞ্জিনিয়ার টিএস ইয়াকুব, নতুন করে মনোনয়ন পেয়েছেন মতিয়ার রহমান ফারাজি, তিনি উপজেলা কমিটির সভাপতি। মনিরামপুর আসনে সেটি দুঃখজনকভাবে অ্যাডভোকেট শহীদ ইকবালের হাত থেকে চলে গেছে শরিক জমিয়তে উলামায়ে সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি রশিদ বিন ওয়াক্কাসকে মনোনয়নপত্র দেওয়া হয়েছে। মানে এই দলকে ৪টার আসন দেওয়ার মতন অবস্থায় ছিল না, ১টা বা ২টা দিলেই যথেষ্ট ছিল। এবং আবার সেখানে এই জোটের সাথে আসন দিতে যে রুমিন ফারহানার মতন আলোচিত একজন ব্যক্তিকে বাদ দেওয়া হলো, তিনি এখন স্বতন্ত্র করবেন। জানি না ওই আসনের ভাগ্য কি। যাই হোক, যশোর ৪ আসনে শ্রাবণ, কাজী রনকুল ইসলাম শ্রাবণ, তার পরিবর্তে দেওয়া হয়েছে আবুল হোসেন আজাদকে। দুইজনই অত্যন্ত যোগ্য। শ্রাবণ তো অত্যন্ত আমার স্নেহের, আমি বারবার বলেছি, এটা আমার জন্য দুঃখজনক, কিন্তু অনেকে বলেছেন যে আবুল হোসেন আজাদ সেও যোগ্য। সুতরাং দুইজন যোগ্য মধ্যে দল তার বিবেচনায় দিয়েছে, আমার এখানে কোনো নেই, সেই পরিবর্তনটা হয়েছে। পিরোজপুর ১ আসনে মোস্তফা জামাল হায়দার, এক প্রবীণ নেতাকে দেয়া হয়েছে, তার মনোনয়ন পরিবর্তন হয়েছে। এটা বিএনপি নেতা কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। যাই হোক, এরকম ক্ষোভ বিক্ষোভের মধ্যে আরো যে বিষয়গুলো, আমি কয়েকটা অন্তত আসনের কথা বলতে পারি, যে আসনগুলো বিবেচনা করা যেত, আমি একটু আপনাদের সামনে তুলে ধরছি সেই আসনগুলো। যেমন দেখেন, সুনামগঞ্জ ১, কামরুজ্জামান কামরুল সাংঘাতিক জনপ্রিয়, তিনি হতে পারতেন। সিলেট বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী, তাকেও দেওয়া যেত। মৌলভীবাজার ১, শরীফুল হক সাজু, তিনি প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, তাকেও বিবেচনা করা যেত। কেন এখনো পর্যন্ত বিবেচনা হয়নি? অর্থাৎ আমরা যেই কিছু কিছু জায়গায় যে টিম পাঠিয়েছিলাম, তাদের বিবেচনায় যেগুলোই নাম এসছে। সুনামগঞ্জ ৫, মিজানুর রহমান। রাজশাহী ১, সুলতানুল ইসলাম তারেক, অত্যন্ত ধনী ব্যবসায়ী, সামাজিকভাবে অত্যন্ত প্রতিষ্ঠিত তিনি, প্রচুর তার দান অনুদান সেখানে হয়েছে।
এখনো পর্যন্ত তারটা চূড়ান্ত হয়নি। করিম শিকদার ময়মনসিংহ ৬, এটা হতে পারত। ময়মনসিংহ ২ আবুল বাশার আকন্দ, মুক্তিযোদ্ধা, তিনি হতে পারতেন। নেত্রকোনা ৫ শহীদুল্লাহ ইমরান, তিনি হতে পারতেন। আর টাঙ্গাইলে সালাউদ্দিন আলমগীর রাসেল, তিনি অবশ্য স্বতন্ত্র হিসেবেই করবেন, বিশিষ্ট ব্যবসায়ী তিনি। নেত্রকোনা ৫ শহীদুল্লাহ ইমরান অত্যন্ত জনপ্রিয়, বিপুল জনপ্রিয়, চোখ বন্ধ করে তিনি জিততে পারতেন, কিন্তু কেন তার ব্যাপারটা এখনো ফাইনাল হলো না বুঝতে পারছি না। ব্রাহ্মণবাড়িয়া ৪ কবির আহমেদ ভূঁইয়া, তিনিও অন্যতম দাবিদার, ভালো প্রার্থী ছিলেন। জাভেদ রেজা বান্দরবনে অত্যন্ত জনপ্রিয়, সেখানে অত্যন্ত বয়স্ক একজন পাহাড়ের মানুষকে দেওয়া হয়েছে, কোন হয়তো কোটা সিস্টেমে এসছে, কিন্তু জাভেদ রেজার মতন একজন নেতা তাতে বঞ্চিত হলেন। ময়মনসিংহ ১১ মোর্শেদ আলম, অত্যন্ত দানশীল লোক হিসেবে তিনি পরিচিত, সেখানে তিনি বিবেচনা আসেনি। হেলাল উদ্দিন আহমেদ, তিনি হতে পারতেন। চট্টগ্রাম ৬ জসিম শিকদার, তারপরে তাকে কেন বিবেচনায় করা হলো না, এই লাউজানের, তিনি আসতে পারতেন, তাকে দিলে ভালো হতো। আর সাইদ আল নোমানের তো দেয়াই হয়েছে। সিলেট ৪ আসনে, এই আসনটার কথা বলছিলাম যে হেলাল উদ্দিন আহমেদ, তিনি হতে পারতেন, তাকেও দেয়া যেতে পারতো। যাক, এই বিষয়গুলি যেহেতু আজকে একদম শেষ মুহূর্তে চলছে, একটা বিবেচনা চলছে, হয়তো যে নামগুলি বললাম তাদের মধ্যে কেউ কেউ আসতে পারেন, না আসলেও তারা আবার প্রত্যেকেই বলেছেন তাদের মধ্যে হয়তো কেউ কেউ স্বতন্ত্র ইলেকশন করতে পারেন, অধিকাংশ আবার বলেছেন যে তারা দলের সাথেই আছেন, আর স্বতন্ত্র থাকলেও তারা আলটিমেটলি বিএনপিতেই থাকবেন। যাই হোক, এই বিষয়গুলো আরো যদি একটু সূক্ষ্মভাবে বিবেচনা করতো, আরো আগে থেকে কাজ করতো, তাহলে হয়তো আরো ভালো কিছু মানে প্রার্থী চলে আসতে পারতো, পরিবর্তনগুলো সেটা মানে আশাব্যঞ্জক হতো আর কি। তবুও শেষ মুহূর্তের জন্য অপেক্ষা। শেষ মুহূর্তে বিএনপির মধ্যে সত্যি সত্যি একটা ঘূর্ণিঝড় চলছে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।